ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভিডিওটা তৈরি করছি মূলত ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ ম্যাচের রেফারিং নিয়ে। তো সেই রেফারিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে তো তোমরা খেলা দেখেছো, ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আমাদের একটা এক্সপেকটেশন ছিল জেতার, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আজকে সেই এক্সপেকটেশনের ধারে কাছে ফুটবল খেলতে পারেনি। প্রথমার্ধে অতি জঘন্য ফুটবল খেলে। পিবি বিষ্ণুর উপর যে এক্সপেকটেশন ছিল, আজকে কিন্তু চূড়ান্ত ফ্লপ পিবি বিষ্ণু। হতে পারে তার একটা ইনজুরি ছিল, তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডাররাও কিন্তু আজকে চূড়ান্ত ফ্লপ। তো মিডফিল্ড লাইনে খেলা নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় কখনোই দানা বাঁধেনি। প্রথমার্ধে গোলশূন্য ছিল, সেভাবে কোনোই আক্রমণ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে মোটের উপর ভালো ছিল, ইস্টবেঙ্গল গোলও পায়। ক্লেটন সিলভার ফ্রিকিক ক্রস বাই ফিরে এলে সেই বল হেডে গোল করে চলে যায় জিকসন সিং, এবং লিডটা ধরে রাখে ইস্টবেঙ্গল 89 মিনিট অবধি। তারপর কিন্তু একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা ভুলে ইস্টবেঙ্গল কিন্তু গোল খেয়ে যায়, এবং পেছন দিক থেকে বলা যায় লেফট ব্যাক হায়দ্রাবাদ এফসির মনোজ মোহাম্মদ উঠে এসে গোলটি করে চলে যায় একটি কোনাকুনি শটে। সেক্ষেত্রে কিন্তু নন্দকুমারের উচিত ছিল মনোজ মোহাম্মদকে ব্লক করা, কেননা একটা উইংয়ের কাজ অপোনেন্ট সাইড ব্যাককে ধরা, সেটা কিন্তু নন্দকুমার সেই মনোজ মোহাম্মদ যখন উঠে এসে বলটি মেরে গেছে, নন্দকুমার সেই তার আশেপাশেও ছিল না। প্রভাত লাকড়াকে দোষ দেওয়া যায় না, কারণ প্রভাত লাকড়া কিন্তু সারা ম্যাচেই ভালো খেলেছে বলা যায়, তার ডিফেন্সিভ পার্টটা খুবই ভালো ছিল। কিন্তু আজকে ইস্টবেঙ্গল মূলত ডুবলো মিডফিল্ড লাইন সচল না থাকায়। এটা ছিল মোটামুটি ম্যাচ নিয়ে বিশেষ আলোচনা করার মতন কিছুই ছিল না। আজকে ইস্টবেঙ্গলের ফুটবলাররা সেভাবে ফুটবল খেলতে পারে, কিন্তু ম্যাচ নেই, সেই জন্য আমি তোমাদের সাথে কোনো আলোচনা করছি না। কিন্তু আজকের ম্যাচের রেফারিং যা হয়েছে সেটাকে বলা যায় যে দিন দুপুরে ডাকাতি করা, অতি জঘন্য রেফারিং। তো এটা তো দিনের পর দিন আইএসএল ম্যাচে হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে। আজ তো মানে সব কিছু ছাড়িয়ে গেল মনে হচ্ছে। প্রথম অর্ধে খেলায় একটা সময় ইস্টবেঙ্গলের আক্রমণ, অ্যালেক্স সাজি টপ বক্সের মাথায় হাত দিয়ে বল ঠেকালেও রেফারি হ্যান্ডবল দিল না। জাস্ট অ্যালেক্স সাজির থেকে রেফারি ডিস্টেন্স ছিল মাত্র 2 গজ, আর একেবারে অ্যালেক্স সাজি সোজাসুজি দাঁড়িয়ে ছিল, যেখান থেকে অনায়াসে দেখা যায় বলটি হ্যান্ডবল হয়েছে। এবং কমেন্টেটারও তাই বলছে, ম্যাচে যারা কমেন্ট্রি করছিল তারা বলছে যে রেফারি কি করে মিস করে গেল, যে 2 গজ দূরে দাঁড়িয়ে তার এত সামনে রেফারি দেখতে পেলেন না। তারপরে যেটা নাকি সব থেকে বড় ডাকাতি বলা যায় বা চুরি, সেটা হলো ক্লেটন সিলভা একটা লং বল পেয়ে হায়দ্রাবাদ এফসির বক্সের ভেতর ঢুকে গেছিল। সেখানে গোলকিপার হায়দ্রাবাদ এফসির আর্শদীপ বেরিয়ে এসে বলটি ক্লিয়ার করার জন্য, এবং বলটি তার হাতে টাচ হলেও কিন্তু তিনি কিন্তু তার বুটে স্টার্ট দিয়ে সজোরে উড়ে গিয়ে, একেবারে বাংলা ভাষায় বলতে গেলে উড়ে গিয়ে যে লাথি মারাটা, সে লাথিটা কিন্তু মারে বলা যায় প্রায় বুকের কাছে ক্লেটন সিলভার। এবং ক্লেটন সিলভা কিন্তু এই লাথিতে তার প্রাণহানিও হতে পারত, এরকম একটা লাথি ছিল। তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখে নাও যে কি জঘন্যভাবে এই লাথিটা মেরেছে গোলকিপার আর্শদীপ, এবং তার কিন্তু বুটে স্টার্টও বসিয়ে যায় ক্লেটন সিলভার বুকে। তারপর রেফারি কিন্তু খেলা কন্টিনিউ করে, না ফাউল দেয় না পেনাল্টি দেয়, খেলা কন্টিনিউ করে। এবং কমেন্টেটর কিন্তু বারবার বলছে যে আর্শদীপ লাল কার্ড দেখে এবং ইস্টবেঙ্গল পেনাল্টি পায়। সেটা বাংলা কমেন্টেটর বলো, ইংলিশ বলো, হিন্দি বলো, সবাই বলছে। আমি তো বললাম বাংলা কমেন্টেটর বলছে, সে বাংলার দল থেকে সেটা বলছে, কিন্তু হিন্দি কমেন্টেটর, ইংলিশ কমেন্টেটর, এরা তো কেউ বাঙালি না যে বাংলার দলকে নিয়ে বলবে। অ্যাকচুয়াল দিন দুপুরে প্রতিদিন ডাকাতি করা হচ্ছে, চুরি করা হচ্ছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আইএসএল কমিটি চুপ, এফএসডিএল চুপ, এআইএফএফ চুপ, একেবারে শেখানো পড়ানো রেফারিং চলছে প্রত্যেক দিন। এআইএফএফ এফএসডিএলকে চিঠি দিয়ে কোনো লাভ হচ্ছে না, তারা এখন আন্ধা কানুন হয়ে গেছে, তাদেরই শেখানো পড়ানো রেফারিং চলছে। কোনো দল তো আগের দিন দেখলাম লাল কার্ড হয় না, তাদের অপোনেন্ট দলকে লাল কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, ড্রাইভ মেরে পেনাল্টি নিচ্ছে। কিন্তু যেটা জেনুইন পেনাল্টি দিনের পর দিন, সেটা ইস্টবেঙ্গল পাচ্ছে না। অপরন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে কার্ড দেওয়া হচ্ছে, লাল কার্ড দেওয়া হচ্ছে, হলুদ কার্ড দেওয়া হচ্ছে। নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছে এআইএফএফ। সোজা বাংলা ভাষায় বলতে গেলে নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছে এআইএফএফ। এআইএফএফ 3-4টে দলের প্রতি সবসময় সদয়, তাদেরকে রেফারি সবসময় টেনে খেলাচ্ছে। এটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। সুপার জায়ান্ট, বেঙ্গালুরু, উড়িষ্যা, মুম্বাই এফসি, এদের ফুটবলারদেরকে দেখবেন না কার্ড দিতে।
সচরাচর খুব একটা কার্ড দিতে কিন্তু এদের ফুটবলারদেরকে দেখবেন না। এদেরকে দেখবেন বক্সে ড্রাইভ মারবে, পেনাল্টি পেয়ে যাবে। গোদা বাংলা ভাষায় বললাম, ইস্টবেঙ্গলের সাথে চুরি চলছে। এআইএফএফ তার নির্লজ্জতা পার করেছে। জঘন্য রেফারিং, সাজানো পড়ানো একটা রেফারিং চলছে। এআইএফএফকে চিঠি দিচ্ছে, এফএসডিএলকে ইস্টবেঙ্গল চিঠি দিচ্ছে, চিঠি দিয়ে কোনো লাভ হচ্ছে না। একেবারে স্লট তৈরি আছে, এই দলগুলোকে সেমিফাইনালে নিয়ে যেতে হবে, ইস্টবেঙ্গল যাতে না এগাতে পারে। এটা আটকানোর একটা কিন্তু প্রচেষ্টা চলছে। একেবারে দেখা যাচ্ছে এর একটা চূড়ান্ত রূপও নিয়ে নিয়েছে। প্রত্যেক দিন রেফারি শিকার হচ্ছে ইস্টবেঙ্গল। এখন সত্যিকারের সময় হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের রাস্তায় নামার, প্রতিবাদ করার, এআইএফএফ এর বিরুদ্ধে, এফএসডিএল এর বিরুদ্ধে, রেফারির বিরুদ্ধে। এআইএফএফ সভাপতি যিনি বসে আছেন গদিতে, সর্বোচ্চ গদিতে, তিনি একজন বাঙালি, কলকাতার এক্স ফুটবলার। তার থেকে আমাদের একটা এক্সপেকটেশন ছিল তিনি একজন প্রাক্তন ফুটবলার, স্বচ্ছতা নিয়ে আসবেন ফুটবল ফেডারেশনে, ভারতীয় ফুটবলকে নিয়ে এগিয়ে যাবেন। ভারতীয় ফুটবল তো দিন দিন তিনি আসার পর নিচের দিকে নামতে শুরু করেছে। গত একটা বছর ভারতের জাতীয় দল কোনো ম্যাচ জিততে পারেনি। মানে ভারতীয় ফুটবলকে অধঃপতনে তো তিনি নিয়ে যাচ্ছেন। খুব বিজ্ঞ কথা বলে। রেফারি যেভাবে ইস্টবেঙ্গল শিকার হচ্ছে তার কিন্তু কোনো মন্তব্য পাবেন না। তিনি কিন্তু চুপ, কোনো মন্তব্য নেই। ফুটবলাররা দোষ করলে কার্ড দেখে, সাজা পায়, লাল কার্ড হয়, 2 ম্যাচ 3টে ম্যাচ সাসপেন্ড হচ্ছে। কোচেরা কিছু বললে তাদের উপরে জরিমানা নেমে আসছে, সাসপেনশন নেমে আসছে, কার্ড হচ্ছে। ম্যানেজমেন্ট স্টাফ যারা নাকি রিজার্ভ বেঞ্চে বসে, কোচিং স্টাফ আর কি, তারাও কার্ড দেখে, মাঠের বাইরে হয়ে যায়। কিন্তু জঘন্য রেফারিং যখন দিনের পর দিন চলে, তাদেরকে কার্ডটা কে দেখাবে, তাদের সাসপেন্ডটা কে করবে? তারা তো ভল তবিয়েতে ম্যাচের পর ম্যাচ খেলেই যাচ্ছে। তারা তো প্রেস কনফারেন্সে আসে না। তারাও প্রেসের মুখোমুখি হোক, প্রেস জিজ্ঞেস করুক কেন পেনাল্টিটা দেওয়া হয়নি। আর ভার আনতে এত ভয় কেন এআইএফএফ এ? তাদের যে কলকাঠিটা তারা যে নাড়ছে, সেই কলকাঠি নাড়াটা কি ধরা পড়ে যাবে দেখে? সত্যতা সামনে চলে আসবে যে এই ডিসিশনগুলো দিতে পারবে না, সেই জন্য ভার আনতে ভয় পাচ্ছে এআইএফএফ। এই নির্লজ্জতাটা বন্ধ করা হোক, এআইএফএফ বন্ধ করুক। আর কত নিচে নামবে? নিজেদের মুখ আয়নায় দেখাতে পারে এআইএফএফ এ যারা বসে আছে কমিটিতে, এফএসডিএল কমিটিতে? লজ্জার একটা সীমা থাকা উচিত। সব সীমা লঙ্ঘন করেছে। সত্যি বলতে এখন আইএসএলটা সার্কাস লিগে পরিণত হয়েছে। ইন্ডিয়ান সার্কাস লিগ, ইন্ডিয়ান সুপার লিগ না। চাচ্ছে তাই। এর থেকে লিগটা বন্ধ করে যদি মনে করে এই 4টে টিম সেমিফাইনাল খেলবে, 2টে টিম ফাইনাল খেলবে, আর এই কমিটির টিমকে চ্যাম্পিয়ন করিয়ে দেওয়া হবে, তাহলে সেভাবেই টুর্নামেন্ট করুক না। বাকি টিমদেরকে ইনভাইট করার কি দরকার? কখনো পাঞ্জাব এফসি সাফার করছে রেফারিং নিয়ে, কখনো কেরালা ব্লাস্টার্স করছে। আর সব থেকে বেশি যদি কেউ সাফার করে থাকে, গতবারের আইএসএলেও দেখেছি ম্যাচের পর ম্যাচ রেফারি সিদ্ধান্তের শিকার হয়েছে ইস্টবেঙ্গল। সুপার 6-এ যেতে পারেনি, রেফারির সিদ্ধান্তের শিকার হয়ে। আর এবারও সেটাই চলছে ম্যাচের পর ম্যাচ। লজ্জা। এআইএফএফ হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন, লজ্জা। এফএসডিএল এর লজ্জা হওয়া উচিত। যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে রেফারিং নিয়ে তারা সরব হতো। আরও ভালোভাবে রেফারিদের বলা হতো যে রেফারিং করো ম্যাচগুলোতে। আর যদি তাদের লজ্জাবোধ থাকে তাহলে ইমিডিয়েটলি ভারকে নিয়ে আসো। আর ভারকে না নিয়ে আসা মানেই বুঝতে পারছি আমরা যে এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সেই জন্যে এআইএফএফ বা এফএসডিএল কেউ ভারকে নিয়ে আসছে না। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্তই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কি চলছে ভারতীয় ফুটবলে। আর বেশি কথা এগাবো না। আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।